সেই বাসের চাঁদাবাজ, ওই জায়গা থেকে আমার নিজেরও মনে হয়েছে যে জামাত অনেক ভালো করবে। আমি আপনার এই আলোচনার মাধ্যমে বলেছিলাম যে 91-এর মধ্যে যদি ঘটনা ঘটে তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কিন্তু বাস্তবে কি হলো, বাস্তবে আসলে জামাতের যে 71 সালের রোল এবং বর্তমান জামাত, এটার ভিতরে ডেফিনেটলি কিছু পার্থক্য রয়েছে। এবং জামাত এখন রাইটলি ক্লেম করতে পারে যে তাদের দলে আর কোনো যুদ্ধ অপরাধী নাই, কারণ যুদ্ধ অপরাধী থাকলে তাদের তো বিচার হয়ে গেছে, অথবা তাদেরকে বিচারে এখন নিয়ে আসতো। এখনো যদি ট্রাইব্যুনাল বহমান রয়েছে, তো তারা এটা ক্লেম করতে পারে। কিন্তু এই জামাতের যে বিপরীত শক্তি, যারা আওয়ামী লীগ একটা বিপরীত শক্তি, ডেফিনেটলি স্বাধীনতাকামী যারা তারা বিপরীত শক্তি, ইন্ডিয়া একটা বিপরীত শক্তি, এবং এই জামাতকে যারা পছন্দ করে না, বিশেষ করে যারা বিশ্বাস করে যে জামাত আসলে স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা অনেক ক্ষেত্রে খর্ব হতে পারে, নারীদের লিবার্টি নষ্ট হইতে পারে, নারীদের ড্রেসের উপরে সারমন আসতে পারে, নারীর শিক্ষার উপরে এখানে রেস্ট্রিকশন আসতে পারে, তারা মুখে অনেক কথা বলেছে। সার্বিক বিবেচনায় তাদের ভোট বেড়েছে, কিন্তু জনগণ রাষ্ট্র পরিচালনার জন্য তাদের উপর আস্থা রাখে নাই, আস্থাটা রেখেছে সেই বিএনপির উপরেই। যার জন্য বিএনপির উপরেই এখন এই 5ই আগস্টের যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার পরিপূর্ণ দায়িত্ব, বেশিরভাগ দায়িত্ব এখন বিএনপির ঘাড়ে চেপেছে। সেই ক্ষেত্রে এখন মানুষ দেখতে চাবে যে পরিবর্তিত মিস্টার তারেক উনি সত্যিকারে প্রেসিডেন্ট জিয়ার মতো লিড দিতে পারে কিনা। তিনি যে ক্যাবিনেট গঠন করবেন, সেই ক্যাবিনেটে যাদের করাপশন স্টিগমা আছে সেই লোক আনে কিনা। সেই লোক যদি আনে তাহলে ওনার হি উইল হ্যাভ এ ভেরি ব্যাড স্টার্ট। করাপশনের শাস্তি হোক বা না হোক, বিচার হোক বা না হোক, আমরা জানি অনেকে 13 বছর, অনেকে 10 বছর, অনেকে 7 বছর জেল হয়েছিল। পাবলিক পারসেপশনে যারা করাপ্ট, তাদের দিয়ে যদি উনি সরকার গঠন করে, দেন হি উইল হ্যাভ এ ব্যাড স্টার্ট। তার সামনে চ্যালেঞ্জের কোনো শেষ নাই, এভরি পয়েন্ট ইজ চ্যালেঞ্জ। ফার্স্ট চ্যালেঞ্জ হলো তার এই সরকার গঠন করা, ক্যাবিনেট। ক্যাবিনেট যেহেতু সরকার পরিচালনা করে, অতএব সেই এই ক্যাবিনেট সে কিভাবে গঠন করলো, সেইটা দ্যাট উইল বি দ্য বিগিনিং। এরপরে সুশাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করা, প্রত্যেকটা ক্ষেত্রেই সে চ্যালেঞ্জ ফেস করবে। বড় একটা চ্যালেঞ্জ হবে তার দলের ভিতরে। সেটা কি? দলের ভিতরে দুর্নীতি নির্মূল করতে পারে কিনা, দলের ভিতরে জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে পারে কিনা, এটা একটা দিক। আর একটা দিক হলো উনি চাটুকরদেরকে সরাতে পারবে কিনা। উনি প্রোটোকলের নামে, নিরাপত্তার নামে যদি বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাহলে কিন্তু উনি সঠিক পাবলিক পারসেপশন যেটা, সেটা কিন্তু উনি ওনার কাছ থেকে দূরে থাকবে, উনি কিন্তু সেটা মিস করবেন। সো একাধিক টকশোতে আমরা বলছি যে একটা সরকার প্রধানের কিন্তু 3-4টা লাইন থাকে তথ্য পাওয়ার। একটা হলো ইন্টেলিজেন্স লাইন, একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন, আর একটা হলো পলিটিক্যাল লাইন। সো উনি যদি এমন হয় যে এই 3টে লাইনই পরিস্থিতি এমন হয় যে কেউ সাধারণত অ্যাডভার্স কোনো কিছু বলতে চায় না, আমি অনেক উদাহরণ দিয়ে বলতে পারি। সো এই অ্যাডভার্স গুলা যে কিপ দ্য ডাস্ট আন্ডার দ্য কার্পেট, এই ময়লা কার্পেটের নিচে রেখে দেয়, আর উপরে যে চকচক করে কার্পেট, ওই অংশটি তাকে প্রদর্শন করা হয়। সো তাহলে এটা কি, ওই ভিশনারি নেতৃত্ব দরকার। এই রিপোর্টের পরেও সত্যটা সে কিভাবে বের করে আনতে পারে এবং এই সত্যর উপরে কিভাবে ব্যবস্থা নিতে পারে। তো উদাহরণস্বরূপ বলি যে যখন এর পতন হলো এরশাদের, তার আগের রাত্রেও কিন্তু সবাই এসে বলে গেছে পলিটিক্যাল লাইন, ইন্টেলিজেন্স লাইন, অ্যাডমিনিস্ট্রেশন সব ঠিক আছে স্যার, কিন্তু পতন কিন্তু তার পরদিন হয়ে গেছে। হাসিনার ক্ষেত্রে কিন্তু একই হয়েছে। আপনার মনে আছে যে একটা পলিটিক্যাল লাইনকে আফল করতে যায় শেখ মুজিব একটা খুনিকে রক্ষা করলো। আকামা মোজাম্মেল একটা নববিবাহিত দম্পতি একটা বধূকে গণধর্ষণ করে তাকে খুন করলো।
সেই 1972 সালের শেষে অথবা 73 সালে প্রথম দিকের ঘটনা, যেটা হুমায়ুন আহমেদের বইতে লেখা ছিল। সো ওখানে সেনাবাহিনী ডিপ্লয়েড ছিল, এক মেজর সাহেব তাকে অ্যারেস্ট করে বিচারের সোপর্দ করলো। সেই আকাবা মোজাম্মেল পরে সে মন্ত্রী হইল, এই খুনি এবং ধর্ষক। সে কিভাবে জানি শেখ মুজিবের কাছে যে আমরা পাও ধরে শুয়ে পড়লো, শুয়ে পড়ার পরে বললো সেনাবাহিনীর অমুক মেজর আমাকে তো মেরে ফেলবে, আপনি আবার রক্ষা করেন। তো সে বলে যে খুন হয়েছে অন্যভাবে, এই খুনের দায় এখন মিথ্যাভাবে আমার উপর চাপাতে যাচ্ছে। মুজিব তার ঘাড়ে হাত দিয়ে জাগাইয়া তুইলা বলল, আরে রাখো, মুজিব এখনো বেঁচে আছে, মরে নাই মুজিব। তো উনি কিন্তু এই খুনিকে রক্ষা করলো। এই খুনিকে রক্ষা করে এইভাবে এই পলিটিক্যাল লাইনে এই দুর্বৃত্তায়ন রক্ষা করতে যাওয়া শেষ পর্যন্ত তো এই 75-এর ট্র্যাজেডি ঘটলো। আওয়ামী লীগ তাদের এই ব্যর্থতা কোনদিন স্বীকার করে না, তারা বলে এটা মিলিটারি কু, আন্তর্জাতিক এই ইত্যাদি ইত্যাদি। কিন্তু অপশাসন, দুঃশাসন এবং নির্যাতনের কারণে 1971 থেকে 75-এ আওয়ামী লীগ যে বেকায়দায় পড়ছে, সেই জায়গা থেকে এখন পর্যন্ত তারা ঘুরে দাঁড়াতে পারে নাই, তাদের চরিত্র বদল হয় নাই। যার জন্য এই 24-এ আবার একই ঘটনা করলো, বংশ পরম্পরা, মন্ত্রী এমপি সব নিয়ে, খতিব সহ সব নিয়ে পালাতে হলো, সব পালায় গেল। তাহলে এইটা হলো সবচেয়ে বড় শিক্ষা, যে রাজনীতি করলে যে পালাতে হয় না, সেই রাজনীতি করতে হবে। যে আমি যখন জনগণ আমাকে ভোট দিবে না, আমি যদি ক্ষমতায় আসতে না পারি, আমার যদি পালাতে না হয়, সেই রাজনীতি করতে হবে। তো সেই জন্য ওই নেতার এইরকম মেকানিজম লাগবে যে আমার ইন্টেলিজেন্স সংস্থা যদি ভুল রিপোর্ট দেয়, আমার প্রশাসন যদি ভুল রিপোর্ট দেয়, আমার পলিটিক্যাল লাইন যদি ভুল রিপোর্ট দেয়, সেইখান থেকে সত্য উনি কিভাবে বাইর করতে পারে। সাধারণত অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন এবং ইন্টেলিজেন্স লাইনের তথ্যগুলো অতটা বিভ্রান্তিমূলক হয় না। যদি দেখে যে সমালোচনা নেয় না, তখন আর ওই রিপোর্ট দেয় না। তাহলে এই যে পলিটিক্যাল লাইনের যে রিপোর্টগুলো, এগুলো আসে কেন? মনে করেন এই মোজাম্মেল উদাহরণ দিয়ে বলে, সে খুন করছে, সে শেখ মুজিবের কাছে যাওয়ার জন্য কাউকে নিশ্চয়ই প্যাকেট দিয়েছে, প্যাকেট দিয়ে ওখানে গেছে। আগে কিন্তু সব লাইন আপ করে যায়, তখন একজনকে জিজ্ঞেস করবে এই আসলে ঘটনা কি, না না ওগুলো মিথ্যা, ওই মোজাম্মেল যেটা বলে গেছে ওইটাই সত্য, তাকে মেজর সাহেব তাকে এই মিথ্যা মামলায় জড়াই দিছে, এই কিন্তু খুনিদেরকে রক্ষা করে ফেললেন। তো সেই জন্য বলছি চ্যালেঞ্জ বহুবিধ। এই চ্যালেঞ্জে সে দলের যে চাটুকার বাটপার এবং গোলাম প্রকৃতির যারা এই তোষামতকারী, তাদেরকে দূরে সরিয়ে যোগ্য, দক্ষ, সৎ লোকের সামনে আনতে পারবে কিনা। ক্যাবিনেট গঠনে যে দলীয় লোক থাকবে, নট নেসেসারিলি। আমরা জানেন পৃথিবীর অনেক দেশে উদাহরণ আছে। এই বারাক ওবামার প্রথম টার্মে কিন্তু একজন ডিফেন্স মিনিস্টার নিয়েছিল রিপাবলিকান পার্টি থেকে। সে ডেমোক্রেটিক, কিন্তু রিপাবলিকান পার্টি থেকে একজনকে, স্টিফেন কোহেন, আমার নামটাও মনে পড়ছে, স্টিফেন কোহেন, তাকে ডিফেন্স মিনিস্টার বানিয়েছিল। সো ওনার ওই জিয়াউর রহমানের মতো সত্যিকারে যে ডেলিভার করতে পারে, সে সমাজের যেখানে থাকুক সেখান থেকে তিনি নিয়ে তার টিম গঠন করতে পারে। কারণ একাধিকবার কিন্তু তারেক সাহেব বলেছে যে সে জাতীয় সরকার করবে, সবাইকে নিয়ে একটা সরকার গঠন করবে, সেটা যদি হয়। সো চ্যালেঞ্জ অনেক। এরপরে চ্যালেঞ্জ হলো যে দুর্বৃত্তেই তো যে রাজনীতিবিদ তার দলের ভিতরে, তাদেরকে সে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। যাদের এই যে 100-150 ফ্ল্যাট হয়ে যায়, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, অর্থাৎ দুর্নীতি নিবারণ করতে পারবে কিনা। আর একটা চ্যালেঞ্জ হলো যে দুর্বৃত্তিত ব্যবসায়ী যারা জনগণের সম্পত্তি দখল করে রাখছে, উদাহরণস্বরূপ বসুন্ধরা গ্রুপ 1,200,000 একর জমি দখল করে রাখছে, জনগণের জমি, সরকারি জমি, খাল, বিল, নালা, এমনকি কবরস্থান, সেইটা দখল মুক্ত করতে পারবে কিনা। অপরাধ যেই করুক, সে যে দলের হোক, যত প্রভাবশীল হোক, তাকে বিচারের সম্মুখীন করা যাবে কি না। মুনিয়ার হত্যাকাণ্ডের বিচার হবে কিনা। এমনকি সাব্বির হত্যাকাণ্ডের বিচারও বিএনপি যদি রিওপেন করে, তাহলে বিএনপির অনেক এখানে ক্রেডিবিলিটি বেড়ে যাবে। কারণ ওই হত্যাকাণ্ডের সাথে এইটা পত্রিকায় বেড়েছিল যে বিএনপি 100 কোটি টাকা সেখান থেকে নিয়ে তারপর এই সাব্বির হত্যাকাণ্ড ম্যানেজ করেছে। মানুষ এইগুলা কিন্তু খুব সূক্ষ্মভাবে অবজার্ভ করে। 18 কোটি মানুষ, এর ভিতরে যদি অ্যাডাল্ট থাকে যদি 12 কোটি, এই ভোটার হলো 12 কোটি, 14 কোটি কাছাকাছি, তাহলে 14 দুগুণে 28 কোটি চোখ কিন্তু সমস্ত কার্যকলাপ দেখবে। এবং
তিনি যেহেতু বলেছেন তার বিগত দিনের কর্মকাণ্ডের জন্য সরি বলেছে, এবং সেই জন্য তার এই শিক্ষাটা সবসময় মাথায় রাখতে হবে 2001 থেকে 6 যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলা যাতে কোনোভাবে পুনরাবৃত্তি না করতে পারে। নিশ্চয়ই উনি ইউকেতে থেকে দলের ভিতরে কিভাবে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যায়, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা যায়, সেটা উনি দেখে আসছেন। মানুষ দেখতে চায় সুশাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ, ঘুষমুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ। সেইটা আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন সেইটাই আপনার চ্যালেঞ্জ। অর্থাৎ একটা জাস্ট সোসাইটি, ইনসাফ ভিত্তিক সোসাইটি, এবং সেইটা যদি এনশিওর করতে পারে তাহলেই 5ই আগস্টের যে স্পিরিট, যে চাহিদা, যে আকাঙ্ক্ষা, সেটা 90% পূরণ হয়ে যাবে। বাকি ছোটখাটো ভুল ত্রুটি যদি যেটা থাকে সেটা ইজিলি রেমেডি করা যায়। আর বিএনপি যদি এই আওয়ামী লীগের মতো রাজনীতি করে যে আমার লোককে প্রোভাইড করতে হবে, এইখানে আরেকটা কথা বলি, আপনি তারা দিচ্ছেন, আমার লোক সৃষ্টি করতে যায় না। এই আমার লোকরা দলগুলোকে ডুবায়, আর বিপদের সময় কোনো আমার লোক কিন্তু থাকে না। এই যে কুকিল, এই যে স্প্রিং বার্ড, বসন্তের কুকিল, এই কুকিলরা এমন ভাবে কুক 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 করতে পারে, ঢুকতে পারে যে মনে হয় যেন কত আপন। এদের মূল উদ্দেশ্য হয়েছে নিজের আখের গুছানো, নিজের স্বার্থ হাসিল করা। আমার লোক না খুঁজে দক্ষ, যোগ্য, সৎ লোক খুঁজেন, তারাই আপনার লোক হবে, তারাই আপনাকে সার্ভ করবে। আমি আশা করি হি ডাজ রিয়েলাইজ দিস, তিনি এইটা বুঝতে পারেন। মানুষ তাকিয়ে থাকবে কাদের নিয়ে সে এই সরকার গঠন করছে। এবং এখানে আমি আশাবাদ ব্যক্ত করব পুনরায়, যে যাদের দুর্নীতির স্টিগমা সৃষ্টি হয়েছিল 2001 থেকে 6, তাদের কাউকে এই মন্ত্রিসভায় আনা উচিত হবে না। এর ভিতরে হয়তো 2-1 জন ভিক্টিমাইজ হয়েছে পলিটিক্যাল কারণে, সেটাও মানুষ বুঝে যে কারা ভিক্টিমাইজ হয়েছে, কারা রিয়াল করাপ্ট। আমরা জানি 2001 থেকে 6 কারা দুর্নীতি করেছে, কাদের ইউকেতে বাড়ি আছে, কিভাবে এখান থেকে খালাস পেল। এবং উনি আর 2টা চ্যালেঞ্জ কি করতে হবে, স্বাধীন বিচার ব্যবস্থা সেটা নিশ্চিত করতে পারে কিনা, স্বাধীন দুর্নীতি দমন সংস্থা, নো পলিটিক্যাল রিকোয়েস্ট, বিচার ব্যবস্থায় কোনো পলিটিক্যাল রিকোয়েস্ট থাকতে পারবে না। জুডিশিয়ারিতে জাজ নিয়োগে কোনো পলিটিক্যাল সুপারিশ বন্ধ করতে হবে, এবং দুর্নীতি মুক্ত সমাজ গঠনে দুর্নীতি দুদককে আরো স্ট্রেনথেন করতে হবে, এবং কোনো পলিটিক্যাল রিকোয়েস্ট না যে অমুককে ধরেন অমুককে ছাড়েন, সেইটা উনি নিশ্চিত করতে পারবেন কিনা, এইগুলোর উপরে নির্ভর করবে ন্যায্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে কি হবে না। ধন্যবাদ।